বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রকার অর্থ এবং প্রবাসীদের মধ্যে সুসম্পর্ক উন্নয়ন সহযোগিতা করা, দেশ উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তাদের আরও কী করার আছে এবং বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যাগুলি তুলে ধরা, প্রবাসীদের বৈধভাবে রেমিটেন্স প্রেরণে অনুপ্রেরণা দেওয়া, বিভিন্ন দেশের প্রবাসীদের জীবনযাত্রা সুখ দুঃখের প্রতিচ্ছবি তুলে ধরার লক্ষ্য নিয়েই আমাদের আয়োজন প্রবাসের সংলাপ। এই অনুষ্ঠান আপনারা নিয়মিত উপভোগ করতে পারবেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মাধ্যমে। প্রবাসের সংলাপ লেখাটি আপনারা সার্চ করে আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকতে পারবেন নিয়মিত। এবং প্রতিবারই আমরা এই অনুষ্ঠানে যারা প্রবাসে অবস্থিত কিছু ব্যবসায়ীদেরকে আমরা আমন্ত্রণ জানাই, তাদের সাথে আমরা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রবাসীর তো ব্যবসায়ী, উনি জনাব হাসান ভাই। হাসান ভাই কি ব্যবসার সাথে জড়িত আপনি? আমি মেন পাওয়ার সাপ্লাই। জি, হাসান ভাই মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে জড়িত আছেন এবং আপনার কোম্পানির নামটা একটু বলেন। আমার কোম্পানির নাম মেঘনা গুরু। দ্বিতীয়ত মাঝখানে উপস্থিত আছেন জনাব সুলেমান গনি সাহেব, আপনার একটু পরিচয় দেন, কি ব্যবসার সাথে জড়িত? আমি সুলাইমান গনি, আমার হলো আলমাই সার্ভিসেস অ্যান্ড ডেকোরেশন অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর সাথে আমি জড়িত। দীর্ঘদিন কাতার স্থানে আছি। জি, ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাহিউদ্দিন মাহি ভাই। ওকে, আপনি মাহি ভাইয়ের কোম্পানির নামটা একটু বলেন। জি, আমার কোম্পানির নাম হচ্ছে আলমাহি সার্ভিসেস, আর মূলত আমাদের ব্যবসাটা হচ্ছে ক্লিনিং এবং কন্ট্রাক্টিং এবং রেস্টুরেন্ট বিজনেস। হাসান ভাই, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এই সমস্ত দেশগুলোতে কিন্তু প্রবাসীদের আগের মতো ওই পরিমাণ প্রবাসী কর্মী বিদেশে আসতে পারে না। তো দিনে দিনে কিন্তু আমাদের প্রবাসী কর্মী আসার সুযোগটা কমে যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তো এখানে এগুলির কি কারণ হইতে পারে, মানে এবং সরকারেরও কি ভূমিকা পালন করা উচিত আপনার, মানে এই ব্যাপারে আমরা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ব্যবসা বাণিজ্য করেন। তো এই ব্যাপারে একটু আপনার কাছে আমরা জানতে চাই। অ্যাকচুয়ালি এটা তো আমাদের প্রবাসী যারা আছে এদের আমরা দায়বদ্ধতা সরকার, বাংলাদেশ সরকার, বাংলাদেশ অ্যাম্বাসেডার, তাদের কাজ এই দেশে যে সরকার আছে সরকারের সাথে কমিউনিকেশন করে লোক আনার ব্যবস্থা করবে, লেবার মিনিস্ট্রির সাথে যাবে, কথা বলবে, শব্দ আলাপ আলোচনার মাধ্যমে লোকজন আনার ব্যবস্থা করবে। আর আমাদের কাজ এখানে আসার পর লোকজন আমরা কাজে দেওয়া, যদি লোক না আসে আমরা কিভাবে কাজে দেব? অতএব সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশ সরকার নিতে হবে। সরকার সব জায়গায় যাইতে হবে, মিনিস্টারের সাথে আলাপ করতে হবে, লেবার মিনিস্টারের সাথে যাইতে হবে, তার বাংলাদেশ অ্যাম্বাসেডার যে আছে উনারও যাইতে হবে, আলাপ আলোচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে কিভাবে রেমিটেন্স বাড়ানো যায়, কিভাবে লোকগুলো আনা যায়। অতএব এরা যে কাজগুলো বর্তমানে করতেছে তাতে আমি কোনো লক্ষণ দেখতেছি না, পুরোটাই নেগেটিভ দেখতেছি, পজিটিভ কোনো কিছু দেখতেছি না। কারণ এরা যতদিন পর্যন্ত আমাদের ভিসা বন্ধ হয়েছে ওরা কোনো পদক্ষেপ নেয়নি। অনেকেই মেডিকেলের দিকটা হইতেছে, মেডিকেলে আনফিট হইতেছে, এই দিক কোনো পদক্ষেপ নেয় না। এখান থেকে বাংলাদেশ থেকে অনেক আসতেছে যাইতেছে, কোনো পদক্ষেপ নাই। তারা খালি কি করতেছে, টাইম ওয়েস্ট করতেছে, সুন্দর মতো টাই পরে আর ব্লেজার পরে অফিস করতেছে, তাছাড়া তাদের কোনো কার্যক্রম তারা করতেছে না, তারা আন্তরিক ভূমিকা পালন করতেছে না এমবাসিগুলি, বিশেষ করে এমবাসিগুলো। তো কিন্তু এখানে তো আমাদের কথা হলো যে প্রবাসীদেরও তো কিছুটা সতর্ক হওয়া উচিত, কারণ আমাদের দিনে দিনে প্রবাসীদের ভিসা কমে যাচ্ছে, বিদেশে বেশি আসতে পারছে না। তো বিভিন্ন দেশে জানা যাচ্ছে যে আমরা যারা কর্মীরা আছি, প্রবাসী কর্মীরা, তারা নাকি ওই দেশের আইন কানুনের উপর ততটা অবজ্ঞতা রাখি, অর্থাৎ আইন কানুন ততটা বেশি মানি না। তো এইরকমের কিছু কথা আছে, আসলে কি কথাটি সত্যি নাকি না? আসলে আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আরো বেশি সতর্ক হতে হবে আইন কানুনের ব্যাপারে সংশ্লিষ্ট দেশে। আমাদের তো অবশ্যই সতর্কতা অর্জন করতে হবে, কারণ আমাদের মেন যেই ভিসার যেই এটা আসলে অ্যাকচুয়ালি কাজ আমাদের যারা মোদির টাইপের আছে, আমরা লোক আইনে বাংলাদেশ থেকে আইনে আমরা কাজে দিতেছি, আমরা কিন্তু আমরাই দায়বদ্ধ কে অ্যাম্বাসেডার। বাংলাদেশ অ্যাম্বাসেডারের যে কাজ, যে প্রতিটা লোকের প্রতি সতর্কতা থাকা, ভিসার ব্যাপারে কাজ করা, সবার ব্যাপারে একটু কেয়ারিং রাখা। অনেক আমাদের ভাই ব্রাদার আছে অনেক বিপদগ্রস্ত আছে, এটা কিন্তু কেউ খোঁজ খবর নিতেছে না, বাংলাদেশ অ্যাম্বাসেডার নিতেছে না। জনাব সোলন ভাই, আপনার কাছে আমরা জানতে চাই, অভিবাসন এই যে শ্রমিকরা যে বিদেশে আছে তাদের কি ব্যাপারে আরো বেশি প্রশিক্ষণ নিয়ে আসলে আমাদের বাংলাদেশি শ্রমিকদের, বাংলাদেশি কর্মীর চাহিদা আরো বেশি বৃদ্ধি পাবে, এ ব্যাপারে একটু আপনার কাছে আমরা জানতে চাই। ধন্যবাদ এম.এস. সাইফুল আলম ভাই, অনেক সুন্দর প্রশ্ন করছেন। আসলে যারা আমরা বাংলাদেশ থেকে যারা শ্রমিক আসতেছে
অদক্ষ শ্রমিক এখানে এসে পুরা কাতার অলরেডি 4 লক্ষের মাঝে মনে হয় বেশিরভাগই অদক্ষ শ্রমিক, বেশিরভাগ অদক্ষ। অদক্ষ মানে তাদেরকে যদি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের মাধ্যমে যদি তাদেরকে ক্লাস করে বা শিক্ষণীয় বা শিক্ষা দিয়ে যদি বাইরে পাঠায়, তাহলে যে কোনো কাজ প্রশিক্ষণ তৈরি করে যদি যত বেশি দক্ষ শ্রমিক করবো তত বেশি যত বেশি দক্ষ শ্রমিক বিদেশে পাঠাবি তত আমাদের দেশের কোন ব্যাপারে বেশি দক্ষতা বেশি আনা দরকার, ভাষার ভিতরে নাকি কাজের ব্যাপারে? বাসার দিকে প্লাস কাজের দক্ষতা। জি, যেমন একজন মেশন যদি আসে তাকে প্রপার মেশনের ট্রেনিং নিতে হবে, একজন স্টিল ফিক্সার। জি, আর এখানে বিশেষ করে কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, যত বেশি ভাষা জ্ঞানের উপর দক্ষতা প্লাস যে সংশ্লিষ্ট কাজের উপরে আসবে সেই সংশ্লিষ্ট কাজের উপরে তার প্রয়োজনীয় ট্রেড সার্ভিস নিয়ে আসবে, প্রশিক্ষণ নিয়ে আসবে, তাহলে সে প্রবাসে বেশি আমাদের শ্রমিকের চাহিদাও বাড়বে, প্লাস বাংলাদেশে বেশি বেশি শ্রমিক আসবে এবং আমাদের গ্রহণযোগ্যতাও বাড়বে। ধন্যবাদ সুলমান ভাইকে আপনার সুন্দর মতামতের জন্য। ধন্যবাদ আপনাকে। মাহি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে প্রবাসীরা তো রেমিটেন্স পাঠিয়ে দেশকে শক্তিশালী করছে, তো আরো বেশি জানি দক্ষ চ্যানেলে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় এবং সরকারের আমাদের প্রবাসীর জন্য আরো কি কি সুযোগ সুবিধা বেশি নেওয়া উচিত আপনি মনে করেন? যেহেতু প্রবাসীরাই সবচেয়ে বড় চাবিকাঠি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে প্রবাসীরা, তাহলে সরকারকেও তো বেশ আরো কিছু গুরুত্বপূর্ণ অবদান আমাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করা উচিত, বিভিন্ন সুযোগ সুবিধাও গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে আপনাকে জানতে চাই সরকারের আরো কি কি করার আছে আমাদের জন্য, আরো কি কি করলে ভালো হয়, আরো বেশি আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে এবং বেশি বেশি শ্রমিক আসতে পারবে, এই ব্যাপারে একটু আপনি বলেন আমাদেরকে। ধন্যবাদ সাইফুল আলম ভাই। বর্তমানে আসলে প্রবাসীরা যারা এখানে আসার পরে আপনার রেমিটেন্সের একটা মূল কারণ হচ্ছে যে আগে আপনার 15 রিয়াল 14 রিয়াল দিয়ে টাকা পাঠাইতে পারতো, সেটা এখন বাড়িয়ে ফেলছে, মানে এক্সচেঞ্জের ফি। তো এটা কিন্তু সরকারও তো কিছু সাবসিডি দিতেছে, 2% আর 1% সরকার দিতেছে 100 টাকা করে। যদি ওইটাও যদি সরকার একটু দেখা গেল যে আপনার 3% বা আপনার 4% করে দেয়, তাহলে কিন্তু আপনার প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তারা আরো চিন্তা করবে যে আমরা বিকাশে হুন্ডিতে টাকা না পাঠিয়ে সরাসরি আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাই, আমরা যেহেতু এখানে একটা মুনাফা পাচ্ছি। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যারা কাজ করে অনেকগুলো কোম্পানি আছে যারা মাস শেষে দেখা গেছে আপনার ঠিক মতন মানে সময় মতন স্যালারিগুলো পাচ্ছে না। তো এইটার জন্য আমাদের দেখা গেছে এখানে যে এম্বাসি আছে, এম্বাসি থেকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত যে যতগুলো কোম্পানি আছে যারা বাংলাদেশি কাজ করে, কোথায় কাজ করে, তারা কিভাবে করে, প্রতি মাসে ঠিক মতন স্যালারিটা পাচ্ছে কিনা। জি, অর্থাৎ মিশনগুলিকে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, তাদের কারো সিরিয়াস হওয়া উচিত কর্মীর বিভিন্ন সমস্যার ব্যাপারে। জি জি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যারাই এখানে আসে আমার মতে প্রতিটা দক্ষ শ্রমিক আনা দরকার। যেমন আপনার এখানে যারা আসে ম্যাক্সিমাম লোক কাজ পারে না, আসার পরে কাজ করে না, মাস শেষে দেখা গেছে আপনার রুম ভাড়া দিতে পারে না, খাবারের টাকা পায় না, তারপর সরকারকে নিয়ে গালাগালি করে, দেশ নিয়ে গালাগালি করে। এইভাবে দেখা গেছে একটা মানে পুরো সিস্টেমটা একটা অন্যরকম হয়ে যায়। তো এই জন্য আমাদের সরকারের সর্বপ্রথম দেখতে হবে যাদেরকে এখানে পাঠানো হচ্ছে এরা কি আসলেই যে ভিসা আসতেছে সেই ভিসার কাজ নজরদারি, সরকারের নজরদারি আরো বেশি জোরদার করা উচিত। যদি এগুলো খোঁজ খবর রাখে ইনশাআল্লাহ আশা করছি আমাদের রেমিটেন্স অনেক বাড়বে, আরো বেশি বেশি শ্রমিক আসতে পারবে। ধন্যবাদ মাহি ভাইকে। তো আজকে যারা আপনারা এসেছেন আসলে আপনাদের মাধ্যমে যাতে আমরা বিভিন্ন তথ্যগুলিকে আদান প্রদান করতে পারি প্রবাসীদের মাঝে, এই জন্য বিভিন্ন ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানানো এবং আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আরো বেশি আমরা অনেক ব্যাপারে জানতে পারবো আপনাদের মাধ্যমেও, এবং সরকারও কাছেও আমরা যেন অনেক বার্তা পৌঁছতে পারি, এই উদ্দেশ্যে আসলে স্টুডিওতে আমাদের বিভিন্ন প্রবাসী ভাইদেরকে আমন্ত্রণ জানানো। তো আবারও আপনাদের কাছে আমন্ত্রণ রইল, আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ইউটিউব, ফেসবুক এবং টুইটার, ইনস্টাগ্রামের পাশাপাশি আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখতে পাবেন। সকলের প্রতি আমন্ত্রণ রইল।